হঠাৎ অগ্নিগর্ভ নেপাল, সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ফুঁসছে তরুণ প্রজন্ম। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৯, কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কারফিউ। नयाँ सुरुवात गर्नुपर्ने छ र जय नेपाल। जेनजी पुस्तालाई पिर पर्यो अरे, राम्रो लागेन अरे। जेनजी पुस्ता भन्ने चाहिँ कुनै ठगी खाने भाडा हो। দেশজুড়ে নিরাপত্তা জোরদার, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। সুষ্ঠু ভোটে গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা। মপ করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। পূর্বাচলে দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে ডেকে মারধর, জোর করে স্ট্যাম্পে সই। থানায় অভিযোগ করায় হামলা ভাঙচুরের অভিযোগ বরকতের বিরুদ্ধে। আটকে রাখা হয় সাংবাদিকদেরও। এবং হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথ ল্যাব সংকট চরমে। এনজিওগ্রাম কিংবা রিং স্থাপনে দীর্ঘ অপেক্ষা। রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত মানতে নারাজ আমদানিকারকরা। শুরুতেই নেপালে জেনজি আন্দোলনের খবর। এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে অগ্নিগর্ভ হিমালয় কন্যা নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠতেছে দেশটির তরুণ প্রজন্ম। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জেনজির এই বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন প্রায় ৪০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে জেগে উঠেছে তরুণ সমাজ। গেল সপ্তাহে কেপি শর্মা ওলি সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এর প্রতিবাদেই রাজধানী কাঠমান্ডু, নিউ বানেশ্বর থেকে শুরু হওয়া জেনজি নেতৃত্বাধীন আন্দোলন ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, জনকপুর, হিটাউটা আর নেপালগঞ্জেও। এর আগে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসায়। একটু আগেই পুলিশ গুলি চালায়। আমাকে মিস করলেও আমার পেছনে দাঁড়ানো বন্ধুর হাতে লাগে। এখনো পার্লামেন্ট থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো আমার আরেক বন্ধুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, হাঁটুর উপরে নিশানা করছে। প্রশাসনের এমন করার কোনো অনুমতি নেই। প্রচণ্ড সহিংসতায় কাঠমান্ডু এবং অন্যান্য শহরে প্রাণ হারান কয়েকজন বিক্ষোভকারী। আহত হন অনেকে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝাপার দমকে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তরুণরা। পুলিশ সেখানেও ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্ট এলাকা, বানেশ্বরের পাশাপাশি কাঠমান্ডুর কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। আমরা তথাকথিত জেনজি বিদ্রোহের কথা শুনেছি। আমরা কোনো প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে নই। আমরা আইনহীনতা, ঔদ্ধত্য এবং দেশের অবমাননার বিরুদ্ধে। প্রধান বিরোধী দল সিপিএন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানিয়েছে। উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রধান শহরগুলোয় সেনা পুলিশ টহল বাড়ানো হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা নেপালে বেশ কয়েক মাস ধরে আসলে দেখছি এক ধরনের অসন্তোষ কিংবা বিক্ষোভ দানা বাঁধার উপক্রম ছিল। গত সপ্তাহে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর আজকে যে সংঘর্ষটি ঘটলো, এর মূল কারণ আসলে কি? ধন্যবাদ জাফর। আমরা যে আজকের যে বিক্ষোভ, এই বিক্ষোভটা কিন্তু হঠাৎ করে আজকেই যে শুরু হয়েছে তার না, কিন্তু এর পেছনে আপনাকে এই চলতি বছরের শুরুর দিকে আপনাকে আগাতে হবে। আপনি জানেন যে চলতি বছরের শুরুতে অর্থাৎ এপ্রিলের দিকে
দেশটিতে কিন্তু রাজতন্ত্রের পক্ষে কিন্তু বিক্ষোভ হয়েছে। অর্থাৎ বর্তমানে যে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ব্যবস্থা রয়েছে সেই ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের বিরুদ্ধে কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। সেই সময় কিন্তু ব্যাপক ধরপাকড় করা হয়েছিল এবং সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়টি উঠে এসেছিল। তাহলে কি নেপালে আবারও রাজতন্ত্র ফিরে আসবে? তেমনই একটা আভাস পাওয়া যাচ্ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন দেখলাম যে অগ্নিগর্ভ নেপাল এবং আজকে দিনভর যে সংঘর্ষ হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ গণতন্ত্রের যে প্রতীক পার্লামেন্ট ভবন, সেই পার্লামেন্ট ভবন দখল করে কিন্তু বিক্ষোভ করেছে এবং আপনি জানেন যে এই বিক্ষোভের নেতৃত্বেও কিন্তু রয়েছে সেই দেশের তরুণ প্রজন্ম। তারা কি আসলে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতেই বিক্ষোভ করছে? তেমনটি কিন্তু বলা হচ্ছে না, কারণ তারা শুরু থেকেই যে বিক্ষোভটা শুরু হয়েছিল, সাম্প্রতিক যে বিক্ষোভ অর্থাৎ গত 1 মাস ধরে যে অস্থিরতা দেখা দিচ্ছিল, সেই অস্থিরতার কারণটা ছিল কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এবং এই দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম বেশ সোচ্চার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ রাজপথে আসার আগে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছিল এবং বিভিন্ন আর্টিকেল লিখছিল এবং সব কিছু করছিল। যখন সরকার দেখতে পেল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে, তখনই কিন্তু সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের উদ্যোগ নিয়েছিল কেপি ওলি সরকার। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে নিতে চাই। যে বর্তমানে যে সংঘর্ষ, আজকে কিন্তু রাতভর সংঘর্ষ হয়েছে। আপনাকে আমি যে কথাটা বললাম যে দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে বিক্ষোভের সূত্রপাত, কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু ক্ষোভে ফুটে উঠেছে, ক্ষুব্ধ হয়েছে তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজি যেটা বলা হচ্ছে। কারণ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু কেবল বিনোদন বা বিভিন্ন কারণেই নয়, এটি কিন্তু একজন যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে নেপালের, যারা অনলাইন ব্যবসা করেন, তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে ছিল এবং যারা এখন ওইখানে নেপালের যে তারকা অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার রয়েছে, তারাও কিন্তু এই বিক্ষোভের সমর্থন জানিয়েছে। আরও কিছু তথ্য আছে যে সবচেয়ে বেশি হতাহত হয়েছে কিন্তু কাঠমান্ডু। আপনি জানেন যে নেপালের রাজধানী যে পার্লামেন্টে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ শুরুর পর কিন্তু আজকেই কাঠমান্ডুর পাশাপাশি অন্যান্য যে শহর রয়েছে সেই শহরগুলোতেও আন্দোলন শুরু হয় এবং এরই মধ্যে এই সহিংসতার জেরে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। একটু জানাবেন যে আমরা বলছি যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পর নেপালে এরকম বিক্ষোভ শুরু হয়েছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে আন্দোলন ছিল কিংবা অভ্যুত্থান ছিল, তার সাথে নেপালের এই আন্দোলনের মিল কিংবা অমিল কোথায়? আসলে মিল আমরা জানি যে বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল তার প্রেক্ষিতে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং নেপালেও কিন্তু দুর্নীতির শ্রীলঙ্কায় যে আন্দোলন শুরু হয়েছিল সেই যে শ্রীলঙ্কায় কিন্তু দুর্নীতির বিরুদ্ধেই প্রথমে আন্দোলন শুরু হয়। ঠিক সেইভাবেই আপনি যদি বলেন তাহলে নেপালেও ঠিক একই রকমভাবে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে। এর মধ্যে এই আন্দোলনের কিন্তু প্রথম দিন যে উত্তপ্ত পরিস্থিতি, তারই মধ্যে কিন্তু নেপালের যে প্রধানমন্ত্রী তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দলগুলো এবং এরই মধ্যে করণীয় ঠিক করতে পরবর্তীতে সরকার যে কি করবে সেই ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে, যে এই বিক্ষোভ কীভাবে তারা দমন করবে বা তারা কি সিদ্ধান্ত নেবে। সেজন্য এর মধ্যে আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন এই বিক্ষোভ চলছে আর নিরাপত্তা জোরদার। সামাজিক যে যোগাযোগ মাধ্যম বন্ধ হয়েছে অর্থাৎ যে কারণে আজকে এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এখনও অনড় রয়েছেন কেপি শর্মা ওলি। তিনি যখন গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম নেপালের যে সংস্কৃতি এবং সংগতি এগুলোর বিরুদ্ধে এবং তারা বলছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে, এই ধরনের একটি তিনি দাবি করেছেন। প্রতিটা দেশে আমরা দেখেছি যে এই ধরনের আন্দোলন কিংবা বিক্ষোভের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম অপতথ্য ছড়ানোর কথা বলা হয়, বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়। অপতথ্যের কথা তো তিনি বলেছেন, কোনো বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত তিনি দিয়েছেন কিনা? হ্যাঁ, স্বাভাবিকভাবে বিদেশি শক্তির বিষয়ে প্রসঙ্গ আসে সাদিক। আপনি জানেন যে কেপি শর্মা ওলি কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং তার ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি, তার সাথে বা তার নেপালের যে রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতাসীন রয়েছে তাদের সাথে চীনের একটা ভালো সম্পর্ক রয়েছে। সম্প্রতি চীনে সফরও করেছেন কেপি শর্মা ওলি। ঠিক এই সফরের পরপরই কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছি। তাই প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোও কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নেপালের পরিস্থিতি। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারত তার সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে, সেখানে নিরাপত্তা জোরদার করেছে যেন নেপালের পরিস্থিতির প্রভাব। ক্ষমতাসীন সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন? প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে নেপালের সম্পর্ক বেশ ভালো, কিন্তু ভূরাজনৈতিকভাবে বিভিন্ন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে এক ধরনের টানাপোড়েন ছিল। সীমান্ত ইস্যুতে আমরা জানি যে কয়েক বছর আগে সেখানে এক ধরনের দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে, যে রাজনৈতিক যে মানচিত্র ম্যাপ সেটি নিয়েও আমরা দেখেছি ভারতের সাথে নেপালের এক ধরনের দ্বন্দ্ব ছিল। এর মধ্যে আবার যেহেতু প্রতিবেশী দেশ, এই অঞ্চলের চীন এবং ভারত যে শক্তিশালী দেশ, তারাও একটা
ছোট দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেই ধারাবাহিকতা থাকতেই পারে। এই সংঘর্ষের পরিণতি কোথায় যেতে পারে? এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পারছি যে এই দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু আমরা জানি যে আন্দোলন আসলে এক দাবিতে কখনো থাকে না, পরিস্থিতি এবং সময় গণনার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে তো প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি উঠে গেছে। আমরা জানি যে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে এবং ভবিষ্যৎ কোন দিকে যায় নেপালে সেটি এখন দেখার বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে আপনার সাথে কথা বলছি, তখন আমরা জানতে পেরেছি নেপালের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ রবিউল ইসলাম আওলাদ, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আবার জেনে নেব। দর্শক, আমরা কথা বলছিলাম নেপালের যে এই মুহূর্তে আন্দোলন চলছে সেই বিষয়ে বিস্তারিত, এবং আমরা যেটি জানতে পারলাম নেপালে এখন পর্যন্ত 19 জন মারা গেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। বিদ্রোহীরা, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছে। এবার অন্য প্রসঙ্গ, গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা। বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। নেতৃত্ব বাছছে দীর্ঘ 8 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল 3টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার। সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার 5 উপজেলা এবং 3 পৌরসভার 808 জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 28টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় 40,000 ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে 8টি কেন্দ্রে ভোট দেবেন ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে প্রার্থীদের আইডি ডিসেবল করা হচ্ছে। আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সিনেট ভবনে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দুরভিসন্ধি থাকলে ছাড় পাবে না কেউ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ার কোনো কারণ নেই যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস। বিকেলে টিএসসির সামনে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট, আর এই ভোট উপলক্ষে ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে একেবারে উৎসবমুখর পরিবেশ। রাত 9টা বেজে পার হয়ে গিয়েছে। আমরা শিক্ষার্থীদের এখনও ক্যাম্পাসে যে নির্বাচনের আগে যেরকম চলাফেরা, তাদের মধ্যে যে আনন্দ উৎসবের আমেজ, সেটি আমরা লক্ষ্য করছি। তো এছাড়া আর যে সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থাটাকেই সবাই আসলে মেন ফোকাসে রাখে, সবাই সেটি নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে অপরাজয় বাংলার সামনে এখানেও দেখেছি আমরা পুলিশের সদস্যদের, তারা এখানে দায়িত্ব পালন করছেন। ঠিক এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে এই নির্বাচনে, সেই হলগুলোর কেন্দ্রগুলোর প্রত্যেকটিতেই আমরা দেখেছি নিরাপত্তা বাহিনী, পাশাপাশি টিএসসি ঘিরে তাদের একটি নিরাপত্তা বলয় তারা তৈরি করেছে, সেখানে অস্থায়ী কন্ট্রোল রুম করে। ডিএমপি কমিশনার নিজেই বলেছে, কালকে ভোট গ্রহণের আগ থেকেই তিনি ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত, ফলাফল পর্যন্ত সার্বক্ষণিকভাবেই তিনি কন্ট্রোল রুমে থেকে সেটি মনিটরিং করবেন। 2096 জন পুলিশ পোশাক পরে দায়িত্ব পালন করবে। এছাড়াও র্যাব, বিজিবির সদস্যরা এখানে দায়িত্ব পালন করবে। এছাড়াও রোভার স্কাউট যারা আছে তাদেরও এই নিরাপত্তা, এই যে ভোটের জন্য বিভিন্ন দায়িত্বে তারা পালন করবে। আর এছাড়াও আমরা যে শুনেছি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোয়াট টিম, পুলিশের বিশেষায়িত ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, K9 তারাও রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। এছাড়াও সার্বিকভাবে যে নিরাপত্তা চাদর, সেই চাদরের কথা ডিএমপি কমিশনার বলেছেন যে কোনোভাবেই এখন পর্যন্ত তারা গত 15 দিন ধরে নিরাপত্তা ঢেলে সাজিয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যে আশঙ্কা নির্বাচন ঘিরে সেটি তারা লক্ষ্য করে নেই। কালকেও উৎসবমুখর পরিবেশেই ভোট দিবে শিক্ষার্থীরা, এমনটাই আশা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়ীতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার কার্যালয়, তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র।
তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন, যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়িতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। সরকার বিরোধী আন্দোলনের জেরে নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল নিশ্চিত করেছে আনফা। দ্রুততম সময়ে দেশে ফেরার চেষ্টায় জামাল ভূঁইয়ারা। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। এক সময়ের মৌসুমী রোগ ডেঙ্গু এখন বছর জুড়েই এক ভয়াবহ আতঙ্কের নাম। সেই ডেঙ্গুর কবলে পড়া রোগী যদি হয় শিশু, তবে আতঙ্কের সঙ্গে জুড়ে বসে গভীর শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক রোগে আক্রান্ত শিশুদের ডেঙ্গু হলে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। প্রিন্স আরেফিনের ক্যামেরায় শাহরিয়ার সৌমিকের রিপোর্ট। আমার একটা বাচ্চা চলে গেছে ডেঙ্গুতে, আর কোনো বাচ্চা যেন অকালে প্রাণ না হারায়। কিছুদিন আগেই 3 মাস বয়সী ছোট্ট মেয়ে হাবিবাকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে পাঞ্জা লড়েছেন কণা খানম। তবে শেষ রক্ষা হয়নি, হারিয়েছেন মেয়েকে। সেই শোক না কাটতেই 5 বছর বয়সী আরেক সন্তান হাসফিকে নিয়ে আবারও হাসপাতালে। শত্রু সেই পুরনো ডেঙ্গু। কণার মতো এমন অসংখ্য বাবা মা সন্তানকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে লড়ছেন জীবন মরণ লড়াই। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 35,000। উদ্বেগের বিষয় হলো, মোট আক্রান্তের প্রায় 11,000ই শিশু। শিশু মৃত্যুর সংখ্যা প্রায় 35 জন। বাচ্চা বেশি পেট ব্যথা করে বা বাচ্চা বেশি বমি করে, বাচ্চা যদি নেতিয়ে পড়ে বা পেশাব কমে যায় আগের তুলনায়, তাহলে সেই বাবা মাকে আমি বলবো অবশ্যই বাচ্চাকে বাসায় রাখার কোনো সুযোগ নাই। শিশুরা নিজেদের শারীরিক অবস্থা বোঝাতে সক্ষম না হয় অভিভাবকদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে মশা জন্ম নেয়ার অনুকূল পরিবেশ। বাড়তে থাকে এডিস মশা, আর সে মশার কামড়ে একটি শিশু তার পড়ার টেবিল থেকে ছিটকে পড়তে পারে আইসিইউ ঘর পর্যন্ত। তাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। বাড়াতে হবে নাগরিক সচেতনতা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 59, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুর মান 88, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 69। সিলেট বিভাগে বায়ুর মান 117, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 75%। খুলনা বিভাগে বায়ুর মান 75, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। বরিশাল বিভাগে বায়ুর মান 61, যা সন্তোষজনক। আর্দ্রতা 73। রংপুর বিভাগের বায়ুর মান 77, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 56।
ময়মনসিংহ বিভাগে বায়ুর মান ৭৭, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৬৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৮ আর সবচেয়ে খারাপ সিলেটে ১১৭। দেশের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথ ল্যাব সংকট এখন প্রকট। তাই এনজিওগ্রাম কিংবা হার্টে রিং স্থাপনের মতো সেবার জন্য রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এদিকে চলতি মাসে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছি না। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল 7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল। মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন। এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি। 4টা ধরা পড়ছে, তখন বলতেছে যে রিং বসাতে হবে আর নাহলে আপনার সার্জারি করতে হবে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আর একজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। তো চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে ৩,০০০ টাকা থেকে ৮৮,০০০ টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করব অথবা কোয়ালিটি জাজ করব। এর জন্য আমার একজন স্কিল লোক তৈরি করা দরকার। বিজেপি কিন্তু সেই লোক এখনো তৈরি হয়। তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিছে যে তোমাদের এই রেট করা আছে। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে অফিসে ডেকে মারধর ও জোরপূর্বক শতাধিক স্ট্যাম্পে সই করিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বরকতুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে থানায় অভিযোগ দিলে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। আর এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আটকে রাখা হয় সময় সংবাদের টিমকে। স্বপন আহমেদের রিপোর্ট। আর একবার থানাতে ফোন দেয়, পুলিশ সব জ্বালাই দেবে, একদম পেট্রোল দিয়ে জ্বালাই দেবে। ঘটনার সূত্রপাত 24 আগস্ট পূর্বাচল 13 নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান। এতেই বিপদের শুরু দুই ভাইয়ের। দোকানটি ভাড়া নিতে 30 আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএসে নিজের অফিসে ডেকে নেন বরকতুল্লাহ। দুই ভাইয়ের অভিযোগ, সেখানে গেলে মারধর, হুমকি ধামকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের। মারধর করার দোকানে কি চান আপনারা? তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এটা দখল নিব। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি। যদি আমার আর একবার থানাতে ফোন দেয় তাহলে নিশ্চিত থাক এরপরে এটা পুলিশ সব জ্বালাই দেবে। অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুড পার্কে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাহকেও ধরে বলে যে হচ্ছে আমার নামে জিডি করছস, জিডি তো দেবো, এই কথা বলে সে টানা হিচড়া করে আমাকে
এই জায়গায় নিয়ে আসে। বারিধারা ডিওএইচএস এর 11 নম্বর রোডের 533 নম্বর বাসায় অভিযুক্ত বকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লাহর অফিস। সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। এটা একবারই অসত্য কথা। আমাকে ওনারা অফার করছিল যে সরকারি জায়গা আমি কিনবো কিনা, তাই আমি বলছি না, এটা তো কিনা যায় না। ফোনালাপ শেষে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় বাধার মুখে পড়ে সময় সংবাদের প্রতিবেদক। বাইরে থেকে দরজা আটকে দেন বরকতুল্লাহর লোকজন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হয়েছে। এর আগেও বরকতুল্লাহর বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের জেরে বাতিল হলো নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েও জানায় আনফা। এর আগে দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় লাল সবুজের অনুশীলন সেশন। 10 সেপ্টেম্বরের আগে পুরো দলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। অক্টোবরে এএফসি কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সচেষ্ট বাংলাদেশ ফুটবল দল। সে কারণেই নেপালের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে ফুটবল ফেডারেশন। এবার সেই প্রস্তুতিতেই বিপত্তি লাল সবুজ বাহিনীর। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্য ছিল জামাল তপুদের। সরকার বিরোধী আন্দোলনে এবার বিপাকে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ড্রয়ের পরদিন অনুশীলন করেনি হাভিয়ার কাবরেরার দল। জামাল ফাহিমরা বিশ্রামে থাকলেও অনুশীলন করে স্বাগতিক দল। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সারে হিমালয়ের দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সূচি নির্ধারিত ছিল বাংলাদেশ দলের জন্যও। বিকেল 3টায় প্র্যাকটিসের কথা থাকলেও দেশটির উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয় সেশন। ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণেই মূলত অনুশীলন স্থগিত করা হয়। হোটেলেই রিকভারি সেশন করে পুরো দল। ম্যাচ খেলার জন্য নিজেদের সব ধরনের প্রস্তুতি সেরে নিলেও অনিশ্চয়তা ছিল ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই। সন্ধ্যা নাগাদ শঙ্কাই হলো সত্যি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে আনফা। Yes, the Bangladesh versus Nepal match has been cancelled and ANFA is about to release a press release regarding it. দেশটির উদ্ভূত পরিস্থিতিতে হোটেল বন্দি অবস্থায় বাংলাদেশ দল। নিরাপদেই আছে লাল সবুজ বাহিনী। যদিও দেশটির সরকার বিরোধী আন্দোলনের প্রভাবে ম্যাচ বাতিল হওয়ায় পণ্ড হলো বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। এবং আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।